দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জ্বালানির জন্য হাহাকার কমছেই না, হঠাৎ তেলের দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 20 টাকাই বাড়তি হয়, তাহলে আমি এই রাত 4টার সময় আসবো কেন? 10টা বাজে মাইকিং করে বলতেছে কি 9টার দিকে বলতেছে যে 10টার পরে আর তেল দেওয়া হবে না, অথচ তেল ছিল, এরা তেল দেয় নাই। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ে জ্বালানি বিষয়ক সভা। হামের উপসর্গ নিয়ে রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লায় আরো 3 শিশু মৃত্যু। অভিভাবকদের উদ্বেগ, কাল থেকে সারা দেশে হাম ও রুবেলা টিকাদান শুরু। ডাক্তার দেখাই এখানে ভর্তি করেছি। এখন তো রোগীর অনেক চাপ, এখানে জায়গা নাই, অনেক কষ্ট হচ্ছে, গরম পড়তেছে, প্রচুর পরিমাণ রোগী, এখানে সিট নাই গা। এই কারণে আমরা ফ্লোরের ভিতরে একটার ভিতরে 2-3টা করে রোগী আছে। আজ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করবে বিএনপি। ত্যাগীদের মূল্যায়ন হবে আশা প্রার্থীদের। ভোর পর্যন্ত সাক্ষাৎকার নিলেন তারেক রহমান। নতুন বাজেটকে সহায়ক ও প্রবৃদ্ধিমুখী করার প্রস্তাব মেট্রো চেম্বারের। বিনিয়োগ বাড়াতে আরও 2.5% কর্পোরেট কর কমানোর প্রস্তাব। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা বৈঠক নিয়ে দূর হয়নি অনিশ্চয়তা। ছাড় দিতে নারাজ দুপক্ষই। হরমুজ প্রণালী ঘিরে আলোচনায় তেহরানের সোয়ার্ম ট্যাকটিক্স। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও ভোগান্তি কমেনি তেলের পাম্পগুলোতে। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে আগের মতোই লম্বা লাইন। রাতভর অপেক্ষার পর সকালে নতুন দামে তেল কিনছেন চালকরা। আবার সরবরাহ না থাকায় অনেক পাম্প বন্ধ। পাম্প মালিকরা বলছেন, সরবরাহ ঠিক থাকলে কমতে পারে তেলের লাইন। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবেই সরকার নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে। শনিবার রাত 12টার পর থেকে কার্যকর হওয়া এই দামে ডিজেল 115 টাকা, কেরোসিন 130 টাকা, পেট্রোল 135 টাকা এবং অকটেন 140 টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। ভোক্তাদের শঙ্কা, এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্য পণ্যের বাজারেও। টাকা বাড়ছে, আমরা চাইছি 20 টাকা বাড়লেও যেন আমাদের সফল হয় এবং লাইনটা যেন না হয়, তা আমরা সেই জিনিসটা দেখতেছি না। আমি কালকে ভাইকে পাঠাইছি রাত 10টায়, ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে। আমি আবার সকালে আসছি 6টায়, আসলে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। ছেলেদেরকে স্কুল আর বাকি কাজগুলো করতে পারবো না, মানে লাইনে দাঁড়িয়ে আমার টাকা শেষ। জ্বালানি তেলের বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মীরা। প্রথমে একটু আরিফুর রহমান সবুজের কাছে যেতে চাই। তিনি এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণির একটি পাম্পেই রয়েছেন। সবুজ, বেলা গড়িয়ে দুপুর, তেল নিতে আসা মানুষের ভোগান্তি কি কিছুটা কমলো? একেবারেই ভোগান্তি কমেনি, কারণ যারা লাইনে দাঁড়িয়েছেন, যারা এই মুহূর্তে একেবারে তেল নেয়ার কাছাকাছি আছেন, তারাও কিন্তু 12 থেকে 14 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। আমি এই পাম্পটির কথা যদি বলি, ট্রাস্ট ফিলিং স্টেশন, এইখানে তেল দেয়া একেবারেই বন্ধ হয় নাই, অর্থাৎ এখানে সরবরাহ ছিল, মজুদও ছিল, সে কারণে বন্ধ করেনি। কিন্তু তারপরেও এখানে 2 থেকে 3 কিলোমিটার ছাড়িয়ে গেছে এখানকার যে সারি। অন্যান্যগুলোর ক্ষেত্রে যদি বলি, আমি কিছুক্ষণ আগে আসাদঘাটের একটি পাম্পে ছিলাম, সোনার বাংলা, সেখানে কালকে 10টার দিকে বন্ধ হয়ে যায় তাদের মজুদ। তারপরে মূলত আজকে 11টার পর থেকে তারা তেল দেওয়া শুরু করেছে। সেখানেও যেই রকম দীর্ঘ লাইনের সারি, একই রকম চিত্র এখানেও একই রকম। তার পাশে অর্থাৎ আসাদঘাটের পাশে আরেকটি তালুকদার ফিলিং স্টেশন ছিল, সেটি তেল সরবরাহ এখনও বন্ধ রয়েছে। তারা বলছে যে তাদের যে ডিপো থেকে তেল আসবে তারপরে তারা সরবরাহ করা শুরু করতে পারবেন। কিন্তু তারপরেও দেখা গেছে যে সেখানেও লাইনে দাঁড়িয়ে আছেন 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত, এবং যারা দাঁড়িয়েছেন তারা কালকে
কেউ 10টা 11টা 12টা পর্যন্ত দাঁড়িয়েছেন, হয়তো 4টায়, যেমন তালুকদারের কথা যদি আমি বলি সেখানে 4টার দিকে তেল শেষ হয়ে যায়। সেখানে কাছাকাছি যারা এসেছেন তারা আরও 7 থেকে 8 ঘন্টা আগে দাঁড়িয়েছিলেন, কাছাকাছি এসে তাদের তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনিও এখনও দাঁড়িয়ে আছেন, 6টায় তাদের যে সরবরাহ সেটি শুরু হবে, তারপরে তিনি তেল নিয়ে ফিরবেন। হয়তো তাকে আরও 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। অর্থাৎ আগের যেই রকম চিত্র এখনও ঠিক একই রকম চিত্র রয়েছে, এবং তেলের দাম বৃদ্ধির ফলে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা ছিল যে এখন যেই রকম করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষজন নিচ্ছে সেই জায়গাটি হয়তো কমবে। কিন্তু যারা ফিলিং স্টেশন সংশ্লিষ্ট বা পাম্প সংশ্লিষ্ট তারা যেটি বলছেন যে সরবরাহ যেভাবে দিচ্ছে, যেখানে চাহিদা 50,000 লিটার সেখানে দেয়া হচ্ছে 20,000 বা 22,000 লিটার, এই জায়গাটি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, অর্থাৎ চাহিদা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পাম্পগুলোতে সরবরাহ না করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই সিচুয়েশনের বা এই পরিস্থিতির পরিবর্তন হবে না, ভোগান্তি কমবে না। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। আমার সহকর্মী জামালপুর থেকে সাগর ফরাজি আমাদের সঙ্গে যুক্তই আছেন। এবার একটু জামালপুরের খবর জানবো। সাগর, সেখানে পাম্পগুলোর কি অবস্থা দেখছেন, সেই সাথে গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন, যে নতুন দাম নির্ধারণ করা হলো, সব মিলিয়ে কি খবর? দেখুন ছোঁয়া, এখন পর্যন্ত আমি 2টি পাম্পে ঘুরেছি। তো 2টি পাম্পে আমি দেখেছি যে নতুন দামে কিন্তু নির্ধারিত যে তেলের মূল্য সেটি কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ আগের মজুদ যেগুলো ছিল সেগুলো কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। আমার বাম পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ডিজেলের একটি দীর্ঘ সারি। যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু এসে ডিজেল নিয়ে যাচ্ছেন। আর ঠিক ডান পাশে আরেকটি চিত্র হচ্ছে, সেটি হচ্ছে অকটেন। তো মূলত আমরা যে বিষয়টি দেখেছি যে দাম নতুন করে নির্ধারণ করার পর কিন্তু আসলে এই ভিড়টি যেন আরো বেড়ে গিয়েছে। কারণ যে মজুদের যে বিষয়গুলো থাকে বা রয়েছে, আমরা এই কয়দিন যে জানিয়ে আসছিলাম যে প্রান্তিক পর্যায়ে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কৃষকরা, বিশেষ করে বাইকার পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন, যারা দিন এনে দিন খাওয়ার মতো যারা বাইকের উপর যাদের, অর্থাৎ 2 চাকার উপর যাদের কর্মসংস্থান, তারা কিন্তু খুব বিপাকে পড়েছেন। বিশেষ করে অকটেন ও পেট্রোলের কিন্তু এখন পর্যন্ত দেখছি যে সেই চাপটি রয়েছে। ছোঁয়া, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে জ্বালানি বিষয়ক সভা শুরু হবে, যেমনটি শিরোনামেই জানাচ্ছিলাম আপনাদের। এই বিষয়েই জানবো সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছ থেকে। রবিন, সভাটি আসলে কখন নাগাদ শুরু হতে পারে হয়েছে, এবং আজকের আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাবে? এখনো সেই সভা শুরু হয়নি, হওয়ার কথা রয়েছে জ্বালানি বিষয়ক একটি সভা, যেই সভায় শেষে হয়তো গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তারা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দিতে পারেন। মূলত গতকাল রাতেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, এবং এর সঙ্গে সম্পৃক্ত যাবতীয় জীবনযাপনের নানান বিষয় অনুষঙ্গ, সেসবের উপর এর প্রভাব কেমন করে পড়বে, এবং জ্বালানি তেলের সঙ্গে বিদ্যুতের এক ধরনের সম্পর্ক রয়েছে, সেটি নিয়েও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পরামর্শ নির্দেশনা আসতে পারে আজকের এই বৈঠক থেকে, এমনটি ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই পানি সম্পদ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, যেটিকে লক্ষ্য করে যে বৈঠকে অংশ নিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তারাও রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকগুলিতে। এবং প্রধানমন্ত্রী আজ দুপুর 12টা নাগাদ মূলত কার্যালয়ে প্রবেশ করেন, যেহেতু গতকাল প্রায় ভোর রাত পর্যন্ত দলীয় কর্মকাণ্ড সম্পাদন করতে বেশ সময় লেগেছিল। নিয়মিতভাবে তিনি সকাল 9টায় অফিসে আসেন মূলত সচিবালয়ে, কিন্তু আজকে এর ব্যত্যয় খানিকটা ঘটলো। বলা চলে এটি তার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো, যেহেতু গতকাল একেবারে ভোর রাত পর্যন্তই দলীয় সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্যদের সাক্ষাৎকার পর্বটি অনুষ্ঠিত হয়েছে, সে কারণে আজ খানিকটা বিলম্ব। তবে এই নির্ধারিত যে বৈঠকগুলি, সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং পরবর্তীতে এই বৈঠক শেষ করে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের এই জায়গাটাতে হয়তো বা গণমাধ্যমের মুখোমুখি হতে পারেন দায়িত্বশীল কর্মকর্তারা, মন্ত্রীরা, এবং এরপর অন্যথায় এখানে না হলেও তারা তাদের কার্যালয়ে আজকের এই বৈঠক নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবেন। অনেক ধন্যবাদ রবিন আপনাকে। রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লায় হামো উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 10 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 26 জন। এ সময় ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 50 জন। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও ক্রমেই বাড়ছে হামে আক্রান্তদের সংখ্যা।
বিভিন্ন জেলার সদর হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ডাক্তার দেখাই এখানে ভর্তি করাইছি। এখন তো রুগীর অনেক চাপ, এখানে জায়গা নাই, অনেক কষ্ট হইতেছে, গরম পড়তেছে। বাচ্চা করে নিয়ে তো আমরা মারাই অসুস্থ হয়ে যেতেছি, বাচ্চা সুস্থ করতে যায়। প্রচুর পরিমাণ রোগী, এখানে সিট নেই গা, এই কারণে আমরা ফ্লোরের ভিতরে একটার ভিতরে 2-3টা করে রোগী আছে। দর্শক, হামের প্রকোপ এবং হাসপাতাল ব্যবস্থাপনার খবর জানাবো আপনাদের। রাজধানী মহাখালীতেও যাব এবং নাটোরেও যুক্ত হব। প্রথমে একটু মহাখালী খবরটা জেনে আসি। সহকর্মী তানজিব শাফিন সেখানে রয়েছেন। শাফিন, দেখতে পাচ্ছি আপনাকে হাসপাতালে অবস্থান করছেন। হামের উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ সেখানে কেমন রয়েছে, আর চিকিৎসা সেবা নিয়েই বা তারা কি বলছেন? ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালটিতে এই মুহূর্তে বেশিরভাগ রোগী মূলত হাম বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এসব ক্ষেত্রে দেখা গেছে যে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গায় যেখানে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে কিংবা আইসিইউ সহ চিকিৎসা ব্যবস্থাপনার কিছুটা ঘাটতি রয়েছে, সেখান থেকে রেফার করে দেওয়ার পরেই এখানে বেশিরভাগ রোগী এসেছেন ঢাকার বাইরে থেকে। তো এখানের চিকিৎসা ব্যবস্থাপনার কোনো ঘাটতি নেই, চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই। তবে যেটি শঙ্কার বিষয় যে নিয়মিতভাবে রোগীর সংখ্যা বাড়ছে। যেমন গত 24 ঘন্টায় নতুন করে 111 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। ঠিক একই সময়ে 81 জন রোগী এখান থেকে ডিসচার্জ করা হয়েছে। অর্থাৎ এখানে আসার পরে চিকিৎসা নেবার পরে মোটামুটি সপ্তাহখানেকের মধ্যেই বেশিরভাগ রোগী সেরে উঠছেন। তবে আরেকটি ঝুঁকি রয়েছে যে পরিবারের কোনো শিশু যদি আক্রান্ত হয়, তার সহোদর যে শিশুরা রয়েছে তারাও আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। এরকম কয়েকটি উদাহরণ আমরা আজকে এখানে এসে পেয়েছি। চিকিৎসকদের কাছে জানতে চেয়েছিলাম যে এবছর মৃত্যুহার বেশি কিংবা হামের প্রাদুর্ভাব এত কেন। তারা যেটি বলছেন যে হামের টিকার একটি বিষয় ছিল, টিকা নিতে অসচেতনতা মূল কারণ বলছেন তারা। পাশাপাশি এটিও বলছেন যে ইমিউনিটি তৈরির ক্ষেত্রে বা শরীরের যেই পুষ্টি ঘাটতি সেটিও একটি বড় কারণ, যার ফলে যেটি হচ্ছে যে মায়েদের কাছ থেকে অনেক ক্ষেত্রে শিশুরা পর্যাপ্ত পরিমাণে ইমিউনিটি পাচ্ছে না, আবার অনেক ক্ষেত্রে পুষ্টি ঘাটতির জন্য তারা বেশি আক্রান্ত হচ্ছেন। এবং এই মিজলস ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপর সাথে সাথে জানেন যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশুদের, যেটিকে ইমিউন অ্যামনেশিয়া বলছেন চিকিৎসকরা। এই ইমিউন অ্যামনেশিয়ার ফলেই ফুসফুসে বা নিউমোনিয়া এবং মস্তিষ্কে এনকেফালাইটিস সহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন, যেখান থেকেই জটিল আকার ধারণ করছে। তবে সঠিক ব্যবস্থাপনায় বেশিরভাগ রোগী সেরে হচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে টিকা কার্যক্রম সারা দেশে শুরু হলে 1 সপ্তাহের মধ্যে আসলে এই প্রাদুর্ভাবটি কমে আসবে বলে আশা করা যায়। সেটি প্রত্যাশা করা হচ্ছে। অনেক ধন্যবাদ শাফিন আপনাকে। আমরা একটু নাটোরে যুক্ত হব। আমার সহকর্মী সেখানে রয়েছেন নাজমুল হোসেন, তার কাছ থেকে বাকি আপডেটটা জানবো নাটোরের। নাজমুল, নাটোরে হামের কি অবস্থা? নতুন করে রোগী ভর্তি কি সংখ্যাটা কি বাড়ছে এবং হাসপাতালে তারা ঠিকমতো সেবা মিলছে কিনা একটু জানাবেন। ছোঁয়া, আজকে পর্যন্ত নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে 21 জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত 198 জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। দিন দিনই কিন্তু হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন যে কথাটি বলছেন যে পর্যাপ্ত চিকিৎসা সেবা আছে এবং দেশের যে 30টি উপজেলা রয়েছে সেই 30টি উপজেলার মধ্যে কিন্তু নাটোর সদর উপজেলাকেও রেড জোন ঘোষণা করা হয়েছে। এই জন্য কিন্তু 18 দিন ব্যাপী আসলে হামের টিকাদান কার্যক্রম চলছে এখানে। এখন পর্যন্ত প্রায় 24,500 শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। চিকিৎসকরা যে বিষয়টি বারবার জোর দিচ্ছেন সেই বিষয়টি হলো যে হামের উপসর্গ দেখা দিলেই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং শিশুকে অন্তত 7 দিন আইসোলেশনে রাখতে হবে, সেই সাথে জনসমাগম এড়িয়ে চলতে হবে। হামের যে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই সদর উপজেলায়, সে বিষয়ে কিন্তু অভিভাবকদের মধ্যে একেবারে গা ছাড়া ভাব আমরা দেখতে পাচ্ছি। এটা যে রেড জোন ঘোষণা করা হয়েছে সেভাবে কিন্তু প্রচারণাও তেমনটি নেই। সব মিলিয়ে কিন্তু একেবারে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তো এখানে চিকিৎসকরা বলছেন যে আসলে অভিভাবকদের সতর্ক হতে হবে, সেই সাথে কোনো শিশুর যদি হামে আক্রান্ত হয় বা হামের উপসর্গ দেখা দেয় তাহলে কিন্তু ভীত না হয়ে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলছেন
আসলে সব ক্ষেত্রে সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই, যেমনটি আপনি বলছিলেন। অনেক ধন্যবাদ নাজমুল আপনাকে। এদিকে রাজশাহী বিভাগে বিশেষ কর্মসূচির আওতায় লক্ষ্যমাত্রার 83% হামের টিকাদান সম্পন্ন হয়েছে, এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা বলছেন টিকাদান বৃদ্ধির সাথে সাথে সংশ্লিষ্ট এলাকাগুলোয় কমতে শুরু করেছে হামের প্রকোপ। তাই 20 এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে যাওয়া টিকাদান ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের সব শিশুদের অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছেন তারা। 11 মাস বয়সী শিশু রায়ান সপ্তাহ দুয়েক আগে সুস্থ থাকলেও এখন মুখ থেকে ধীরে ধীরে ঘাড়, বুক, পিঠ, হাত, পা সবশেষে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে হামের মতো র্যাশ। প্রথম অবস্থায় শিশুটির চিকিৎসা শুরু হয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক চর্মরোগের চিকিৎসা করলেও অবস্থা বেগতিক হলে ভর্তি করা হয় রামেক হাসপাতালে। গায়ে র্যাশ বের হয়, পরে আমরা রহিম স্যারের কাছে, বারিন্দ্র মেডিকেলের রহিম স্যারের কাছে গেলাম। উনি বলল কি যে এটা অ্যালার্জি। সরকারি মেডিকেলে আসলাম, এখানেও বললো যে অ্যালার্জি। তারপর এখানে রাখার পর বললো যে না, এটা হাম। এভাবে নানা কারণে চিকিৎসা বিলম্বিত হামের রোগী এখনও আসছে হাসপাতালে। তবে রামেক হাসপাতালে গত কয়েকদিনে কমেছে ভর্তি ও মৃত্যুর হার। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 24 জন রোগী, আর ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে 10 জন। যদিও অভিভাবকদের আতঙ্ক কাটেনি এখনো। রাত্রে কাঁপতে কাঁপতে জ্বর, সকাল থেকে গায়ে সব বের হয়ে গেল। বললো যে গায়ে অ্যালার্জি বাড়াইছে, অ্যালার্জি চিকিৎসা দিল, তারপরে বাচ্চা যেমনি নামা তেমনি উঠা হতে লাগলো। শুধু কান্না করছিল, জ্বালাপোড়া করছিল, বুঝতে পারছিলাম না। তারপরে আপনার হচ্ছে যে সকালে যখন আলোতে আলিয়ে আসলাম তখন দেখছি যে এগুলাম বের হয়েছে। ঠান্ডা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে অনেক ভর্তি হচ্ছে। যে রোগী আসছে সেটাই শ্বাসকষ্ট, তারও অক্সিজেন দেওয়া লাগছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাম রোগীদের জন্য অতিরিক্ত অক্সিজেন লাইনের সেবা নিশ্চিত হওয়া ও আইসিইউ বেড সহ সেবার মান বাড়ানোয় কমেছে মৃত্যুর সংখ্যা। আমাদের দিক থেকে আমরা যে কাজগুলো করছি, আমরা কিন্তু আমাদের যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেখানে অতিরিক্ত অক্সিজেন লাইনের ব্যবস্থা করেছি। আমরা যে আমাদের শিশু আইসিইউ বেড সংখ্যা ছিল সেটি বৃদ্ধি করেছি। একই সাথে যে নন মিজলস অর্থাৎ হাম নয় এরকম রোগে আক্রান্ত যে শিশুগুলো ছিল তাদেরকে কিন্তু অন্য একটি হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থা করেছে। জাতীয় ও স্থানীয়ভাবে রাজশাহীর 5টি জেলায় জরুরি টিকার কার্যক্রম চলছে। রাজশাহী বিভাগে 4,40,194টি টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মধ্যে অর্জন হয়েছে 3,67,335টি। সংশ্লিষ্ট এলাকাগুলোতে হামের প্রকোপ কমতে শুরু করেছে বলেও মনে করছে স্বাস্থ্য বিভাগ। ইমিউনিটি অভাবের কারণে হামের প্রাদুর্ভাবটা দেখা গেছে এবং ফলশ্রুতিতে আমাদের স্বাস্থ্য বিভাগ সচেষ্ট রয়েছে। আমরা জাতীয় এবং স্থানীয়ভাবে বিশেষ করে আমাদের রাজশাহী জেলার 5টি জেলায়, 8টি জেলার ভিতরে 5টি জেলায় আমরা জরুরিভাবে টিকা কার্যক্রম চালু করেছি। চিকিৎসকরা জানান, প্রতিষেধকের মাধ্যমে হার্ড ইমিউনিটি তৈরি করাই হাম থেকে বাঁচার একমাত্র উপায়। সে কারণে টিকাদান কার্যক্রমে নির্ধারিত বয়সী শিশুদের যত বেশি সংখ্যক টিকা দেয়া যাবে ততই এই রোগের সংখ্যা কমবে বলে জানান তারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আজ 36টি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করবে বিএনপি। এর আগে ভোর 3:45 পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়েই শেষ হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। রাজধানীর গুলশান কার্যালয়ে হয় এই সাক্ষাৎকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকার শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র বলেন, 900 মনোনয়ন প্রত্যাশীর মধ্য থেকে যোগ্যদের বাছাই করা বড় চ্যালেঞ্জ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাসী। মনোনয়ন দেওয়ার ব্যাপারেও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করেছে দলটি। প্রার্থীরা জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা 5 আগস্টের পর বিএনপিতে যোগ দেয়া ব্যক্তিদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানানো হয়। সবার কথা শুনলাম, এখন 900-র মধ্যে 35 করতে বলতো, বিরাট কাজ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। নমিনেশনের বিষয়েও আমরা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করে আমরা মনোনয়ন ঠিক করতেছি।
মাননীয় প্রধানমন্ত্রীর সবার চাইতে তার বেশি ধৈর্য, এবং তিনি যে ধরনের তার ধৈর্যের মাধ্যমে সবার সাথে যেই আন্তরিকতা দেখিয়েছেন, আমরা আসলেই খুবই খুশি। 2 দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। থাকবে আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি। একদিনের সফরের শেষ দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া আদালতে অনলাইন জামিন নামার কার্যক্রম উদ্বোধন সহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলাবাসীর প্রত্যাশা, গেল 2 দশক বঞ্চিত থাকা এলাকাকে দেশের উন্নয়নের মূল স্রোতে নেওয়া হোক। দীর্ঘদিনের প্রত্যাশা, বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা যে সিটি কর্পোরেশন, সেটি তিনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বগুড়ার আপনার প্রেস ক্লাব শুভ উদ্বোধন করবেন। বগুড়ার তারই নির্মিত বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ শুরু করবেন। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানান। এই মামলায় আসামি পক্ষের শুনানি 23 এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 2024 সালের 19 ও 21 জুলাই এবং 5 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় 10 জনকে হত্যা করা হয়। এই মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এছাড়া আসামের তালিকায় তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরি ওসমানও রয়েছেন। হজযাত্রার দ্বিতীয় দিনে সৌদি আরবের উদ্দেশ্যে এখন পর্যন্ত 5টি ফ্লাইটে প্রায় 2000 যাত্রী ঢাকা ছেড়ে গেছে। রোববার মোট 14টি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা। রওনা দেবেন 5756 জন হজযাত্রী। ক্যাম্পে অবস্থান নিয়ে ইমিগ্রেশন সহ সকল কার্যক্রম সম্পন্ন করে ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন তারা। অন্যান্য বছরের তুলনায় এবার হজ ব্যবস্থাপনায় ভোগান্তি কম বলছেন হজযাত্রীরা। তবে হজ ক্যাম্পের খাবার ও মশার উপদ্রবে কিছুটা বিরক্ত মুসল্লিরা। আগামী 21 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট কার্যক্রম। এবার ৭৮,৫০০ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এই পর্যন্ত ৭,৫০০ হজযাত্রীর শতভাগ ভিসা সম্পন্ন ও বিমান টিকিট নিশ্চিত করা হয়েছে বলে জানান হজ অফিস পরিচালক। এ সময় তামাক জর্দা বহন থেকে বিরত থাকতে হজযাত্রীদের অনুরোধ জানান তিনি। হজ ক্যাম্পে খাবারের দাম ও মানের পাশাপাশি মশার উৎপাতের বিষয়ে হজযাত্রীদের অভিযোগ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। হাজি ক্যাম্পের মেইন একটা সমস্যা আমাদের নজরে আসছে, সেটা হলো মশা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর আমাদের এই বিনীত অনুরোধ, মশার বিষয়ে একটু সবাই সচেতন হয়। এখানে এসে কোনো সমস্যা এখনো অনুভব করিনি এবং আশা করছি যে কোনো সমস্যা আমাদের হবে না ইনশাল্লাহ। আমাদের হজযাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে, টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নেই এবং সকল হজযাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজযাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। দর্শক, জ্বালানি বিষয়ক ব্রিফিং চলছে, সচিবালয়ে আমরা সরাসরি যাচ্ছি। তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। ধন্যবাদ। এখনো ভর্তুকি কত দিতে হচ্ছে? আপনি বললেন যে নিচে সমন্বয় করেছি, তাহলে এখনো কেমন ভর্তুকি? ভর্তুকি এখনো আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে নাও। জনজীবনের উপর একটা প্রভাব পড়বে। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কথাই আমরা শুনছিলাম সরাসরি যুক্ত হয়ে। দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীরা। সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত কর্মসূচিতে এই দাবি জানান তারা। বলেন, প্রায় 19 লাখ পরীক্ষার্থীর মধ্যে কঠিন প্রতিযোগিতা পেরিয়ে উত্তীর্ণ হলেও প্রায় 6,000 প্রার্থী এখনও
নিয়োগ পাননি। তাদের অভিযোগ, পর্যাপ্ত শূন্যপদ যুক্ত না করায় এই বঞ্চনা তৈরি হয়েছে। মানববন্ধন থেকে দাবি জানানো হয় শূন্যপদ বৃদ্ধি করে সরাসরি সুপারিশ বা নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত নিয়োগ দিতে হবে। পাশাপাশি নতুন নিয়োগ পদ্ধতি চালুর আগে বর্তমান উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা। 18তম শিক্ষক নিবন্ধনের যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দিতে হবে। 19তম সার্কুলারের আগেই যাতে আমাদের একছত্রভাবে 6000 সম্পূর্ণ নিয়োগ প্রদান করে। জ্বালানি সংকটে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। নতুন করে তেলের দাম বাড়ানোয় অর্থনীতি আরও চাপে পড়বে। MCCI ERF আয়োজিত জাতীয় বাজেট বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গির শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। চাহিদার তুলনায় ঘাটতি বেশি হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। নতুন করে তেলের দাম বাড়ার কারণে পণ্য উৎপাদন পরিবহন খরচ বাড়বে, যার ফলে মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা রয়েছে। ভ্যাট ট্যাক্সের কারণেও ব্যবসা বাণিজ্য চাপে আছে বলেও জানান তারা। এসব সংকট নিরসনে গুরুত্ব না দিলে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের মধ্যে পড়বে বলেও জানান উদ্যোক্তারা। আলোচনায় উদ্যোক্তারা বৈশ্বিক সংকট মাথায় নিয়ে বাজেট দেওয়ার পরামর্শ দেন। বৈশ্বিক নানা সংকটে শুধু পোশাক নয়, সব ধরনের পণ্যের ক্রয়োদশ কমে যেতে পারে বলে মনে করেন রপ্তানিকারকরা। বলেন, কর্পোরেট কর কমানো হলেও নগদ লেনদেনের কঠোর শর্তের কারণে অনেক প্রতিষ্ঠান এই সুবিধা পাচ্ছে না। সব ধরনের কোম্পানির কর হার আরও 2.5% কমানো হলে নতুন বিনিয়োগ বাড়বে। আয়কর, ভ্যাট এবং কাস্টমসের জন্য আলাদা পোর্টাল না রেখে ইউনিফাইড করদাতা প্রোফাইল চালুর দাবি জানায় মেট্রো চেম্বার। হরমুজ ইস্যুতে মাথাচাড়া দিয়ে ওঠা সংকট এবং ইরানের সাথে শান্তি আলোচনার বিষয়ে পর্যালোচনা করতে জরুরি বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে হয় এই বৈঠক। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। শনিবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আরও ছিলেন হোয়াইট হাউস চিফ অব স্টাফ, বিশেষ দূত এবং তদন্ত সংস্থা CIA এর কর্মকর্তারা। ট্রাম্প জানান, ইরানের সাথে আলোচনা এখনও অব্যাহত। চুক্তির পথে দেশটির চূড়ান্ত অবস্থান সম্পর্কে আজ দিনের শেষে তিনি নিশ্চিত হতে পারবেন। চতুরতা দেখিয়ে আবারও হরমুজ প্রণালী বন্ধের পায়তারা করছে ইরান। তবে কোনো রকম চাপ প্রয়োগ করেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায় করা সম্ভব নয় দাবি ট্রাম্পের। যে কোনো সময় ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। জানান, যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বিশ্বাস করে না ইরান, কারণ যে কোনো মুহূর্তে পুনরায় আগ্রাসন চালাতে পারে দেশটি। সেটি প্রতিরোধে সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, অজ্ঞতা আর বিচক্ষণতার অভাবের কারণেই ইরানি বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত থেকে পিছু না হটলে হরমুজ প্রণালীতে সীমিত রাখা হবে জাহাজ চলাচল। কালিবাফ আরও জানান, মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর কার্যকলাপের ওপরেই নির্ভর করবে ইরান ও লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ। তিনি জানান, বরাবরই প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে তেহরান আগ্রহী। এটি সম্ভব না হলে বুঝতে হবে লেবাননে ঠিকঠাক কার্যকর হয়নি যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আলোচনায় ইরানের কৌশল সোয়ার্ম ট্যাকটিক্স। যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধ জাহাজের বিপরীতে হরমুজ প্রণালী ঘিরে আধিপত্য বিস্তার করছে ছোট ছোট দ্রুত গতির নৌকার ঝাঁক, যা চারদিক থেকে ঘিরে ফেলে ছোটিকা অভিযানের মধ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে শত্রুপক্ষের রাডারকে। হরমুজ ঘিরে ইরানের এমন কৌশল এরই মধ্যে চাপে ফেলেছে মার্কিন সামরিক শক্তিকে। সংকীর্ণ জলপথ ঘিরে বদলে যাওয়া যুদ্ধের ধরন। লক্ষ্যবস্তুর দিকে একসঙ্গে ছুটে চলে ছোট ছোট কতগুলো নৌযান। মুহূর্তের মধ্যে ঘিরে ফেলে বড় জাহাজকে। আঘাত এনে সরে যায় খুব দ্রুত। এই কৌশলই সোয়ার্ম ট্যাকটিক্স, যা হরমুজ প্রণালী ঘিরে প্রয়োগ করছে ইরান। উপকূলের গোপন টানেল ও ঘাঁটি থেকে হঠাৎ বেরিয়ে আক্রমণ চালায় এগুলো, যা প্রতিপক্ষের জন্য প্রায় অদৃশ্য হুমকি। বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গে বহুদিক থেকে আক্রমণ হওয়ায় বিভ্রান্ত হয়ে পড়ে উন্নত রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাও। মূলত নৌযানগুলো পরিচালনা করছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। দুদিন আগে ভারতীয় জাহাজে হামলায়ও ব্যবহার করেছে এমন ছোট গানবোট। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দর ও জলসীমায় অবরোধে 12টির বেশি যুদ্ধ জাহাজ, শতাধিক এয়ারক্রাফট আর 10,000-এর ওপর কর্মী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান বলছে, যুক্তরাষ্ট্রকে জবাব দিতে আরও নতুন কৌশল ব্যবহার করছে তারা।
বিশ্লেষকরা বলছেন এই কৌশল ও গতি ব্যবহার করে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করলেও বাস্তবতা বলছে তেহরানের ছোট ছোট নৌযানগুলো তৎপরতা থামায়নি, বরং সোয়ার্ম ট্যাকটিক্সের কার্যকারিতা নতুন উদ্বেগ তৈরি করেছে ইরানের শত্রু মহলে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী আহমেদ রোজা। সাথেই থাকুন।